আমার একটু মাফ করা যায় ভাই। আদালতকে বলেছি যে একটা মেডিকেল সার্টিফিকেট দেখাক যে সার্টিফিকেটটা আমি জাল করেছি। আই এম নট ডাক্তার, আই এম মিল্টন সমাদদার। এই অভিযোগ ঢাহা মিথ্যা এবং মিল্টন সমাদদার সত্যিকার অর্থে একজন মানবতার ফেরিওয়ালা। সে সব দিক দিয়ে 100% রাইট আছে, তার কোনো ভুল নেই। সে মানবিক দিক দিয়ে বিশ্বের কাছে পরিচিত করতে পারি। আমি সত্যি খুব আনন্দিত। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। মিল্টন সমাদদার সম্পূর্ণ নির্দোষ এমনটা জানালেন তার আইনজীবী। অন্যদিকে মুখ খুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখার আগে আমি আপনাদের মিল্টন সমাদদারের ছোটবেলার একজন বন্ধুর একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চন্দ্র শেখর প্রথমেই মিল্টন সমাদদারের সেই বন্ধুর বক্তব্যটি শুনে আসি। ছোটবেলা থেকে মিল্টনরে যতটুকু চিনি, এখন একটা মানুষ রাস্তার থেকে এই লোকটার যদি একটা হাতে পছন্দ ধরে, সেই মানুষটাকে তুলে এনে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে একটা জায়গায় আশ্রয় দিয়ে তার সেবা শুশ্রূষা করে হ্যাঁ সে গড়ে তোলে, তাকে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করে, এর থেকে একটা মানবিক দিক আমি মনে করি না আর হতে পারে কোনো কিছু। আদালতকে বলেছি যে একটা মেডিকেল সার্টিফিকেট দেখাক যে সার্টিফিকেটটা আমি জাল করেছি। আই এম নট ডাক্তার, আই এম মিল্টন সমাদদার। এই অভিযোগ ঢাহা মিথ্যা এবং মিল্টন সমাদদার সত্যিকার অর্থে একজন মানবতার ফেরিওয়ালা। মিল্টনকে যে রিমান্ড দেওয়া হলো, এই রিমান্ডে ইনশাআল্লাহ সে নিরপরাধ প্রমাণ হয়ে চলে আসবে। তার পক্ষে আমরা বিজ্ঞ আদালতে আমাদের জোরালো বক্তব্য উপস্থাপন করেছি এবং সেই বক্তব্যে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমরা ভালো কাজ করতে চাই এবং ভালো কাজ করতে গেলে যে বাধা আসে, আজকের মামলায় সেই বাধাগুলোই আসছে। এবং এই মামলার মধ্যে প্রসিকিউশন বলেছে যে মেডিকেল সার্টিফিকেট আমি নাকি জাল করেছি। আমি বিজ্ঞ আদালতকে বলেছি যে একটা মেডিকেল সার্টিফিকেট দেখাক যে সার্টিফিকেটটা আমি জাল করেছি। আই এম নট ডাক্তার, আই এম মিল্টন সমাদদার। এবং এই মানুষগুলোকে আমি মানবতার সেবা দিয়ে থাকি। এই সেবা কার্যক্রম করতে গিয়ে আজকে আমি এই প্রতিহিংসার শিকার হয়েছি এবং এই প্রতিহিংসার কারণে যে মামলা হলো, এই মামলার কোনো মেরিট নাই এবং প্রসিকিউশন পক্ষ থেকে যে অভিযোগ তুলেছে যে ধারা হলো 420, 467, 468, 471, 420 মানে প্রতারণা। আমি কারো কাছে প্রতারণা করেছি এইরকম কোনো কমপ্লেইন নাই। 467, 68, 471 এই ধারার কোনো স্পেসিফিক অভিযোগ এই মিল্টন সমাদদারের বিরুদ্ধে নাই। সুতরাং যে অভিযোগ এনেছে এই অভিযোগ ঢাহা মিথ্যা এবং মিল্টন সমাদদার সত্যিকার অর্থে একজন মানবতার ফেরিওয়ালা। আমাদের কথা হচ্ছে মিল্টন সমাদদার কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। সুতরাং মিল্টনকে যে রিমান্ড দেওয়া হলো, এই রিমান্ডে ইনশাআল্লাহ সে নিরপরাধ প্রমাণ হয়ে চলে আসবে এবং মানুষের মানবিক যে সাহায্য সেটা সে করতে পারবে। একটা প্রতিষ্ঠান সে সব দিক দিয়ে 100% রাইট আছে, তার কোনো ভুল নেই। সে মানবিক দিক দিয়ে একটা মানুষকে তুলে এনে তার অপারেশনের লাইসেন্স নেই, তার ওটি রাখার লাইসেন্স নেই, তার হাসপাতালের লাইসেন্স নেই, সবই ঠিক আছে। কিন্তু সে যেটা করছে সেটা হলো একটা ডেড বডিকে দাফন করতে হলে আপনার থানায় সে ডেড বডিটা দাফনের পূর্বে যদি বেওয়ারিশ হয়, তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা সিগনিফিকেন্ট একটা ভেরিফিকেশন থানায় জমা দিতে হয় যে দাফনের পরবর্তী সময়ে ওই ভদ্রলোকের যদি কোনো আত্মীয় স্বজন তাকে খোঁজ করে বা থেকেও থাকে, সে কাকতালীয়ভাবে এসেও পড়ে, সে যাতে ওই পার্সনটাকে আইডেন্টিফাই করতে পারে সে আমার আত্মীয় ছিল বা এইটা গভর্নমেন্টের খাতায় এটা নথিভুক্ত থাকে, এই এতটুকুই। এটা সে এটা ভুল করেছে এবং যেহেতু সে ওটি রাখে, হ্যাঁ, তবে তার যে টর্চার সেলের কথা বলছে এটা সম্পূর্ণ একটা বিভ্রান্ত বিষয়। আমি দক্ষিণ আবাসনে ভাই থাকি আজকে প্রায় 6 বছর, আর আমরা স্থানীয় কল্যাণপুর 6 নম্বর রোডের 1 নম্বর বাসা, 1 নম্বর হোল্ডিং স্থানীয়। আমরা 85 থেকে 88-র বন্যায় আমার নানা এখানে বাড়ি করছে, 88-র আগে বাড়ি করছে। তো আমরা কল্যাণপুরের অনেক উত্থান দেখে বড় হয়েছি। আমাদেরকে এখন মানুষ চেনে না, আমরা দাড়ি টুপি পরে চলাফেরা করি, এখন আল্লাহ আমাদেরকে অন্যভাবে নিয়ে গেছে, আমাদের এখন মানুষ চেনার দরকার নেই। কিন্তু মিল্টন সমাদদারের এলাকার হিসেবে, তবে হ্যাঁ তার এলাকার সুনাম ভালো, তার সব কিছুই ভালো, তার সবই ভালো। তবে সে যদি প্রাতিষ্ঠানিক তার অব্যবস্থাপনা যেটা বলে সেটা তার একটু ছিল, তার প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা এটা।
কারণ সে একটা মানুষ ভাই, তাকে তার আমার আপনার মতো 10 জন কর্মচারী, এখন 10 জন কর্মচারীর বেতন দিয়ে সে সাভারে যে 8তলা বিল্ডিংটা তুলছে, এই হ্যাঁ কততলা 6.5 তলা যে বিল্ডিংটা তুলছে, হ্যাঁ 2500 স্কোয়ার ফিট 3000 স্কোয়ার ফিট, একটা ফ্লোরে প্রায় 50 জন বৃদ্ধ বৃদ্ধা থাকতে পারবে এরকম। হ্যাঁ এরকম না, আমি দেখছি ভিডিওগুলো দেখছি, ইনসাইড আউটসাইড বোথ দেখাইছে। পরে এছাড়া মোটামুটি তার সবই ভালো, তার কোনো খারাপ রেকর্ড নাই। আর এলাকার কিছু নেশাখোর ছেলেপেলেকে ফুয়েলিং করে, যেগুলো ট্রেডমার্ক এলাকার কিছু নেশাখোর ছেলেপেলে যেগুলোকে ফুয়েলিং করে ভিডিও নিয়েছে কিছু জার্নালিস্ট, যারা হচ্ছে তারা নাকি ওই মিল্টন সমাদারের সাথে ইয়াবা খাইতো কি নেশা করতে, এগুলোর সাথে জড়িত। আসলে মিল্টন 24 ঘন্টা খাটা একটা ছেলে, ও 24 ঘন্টা শ্রম দেয়, এরকম একটা পার্সন টাইম। হ্যাঁ ও 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে একটা ছেলে। এখন এর বাইরে তার খারাপ আমাদের কিছু চোখে পড়ে নাই। একটাই কথা, তার প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা, যেটা তাকে আরেকটু ব্যবস্থাপনা করার সুযোগ হয়তো বা প্রশ্ন তাকে দিতে পারে যে আপনার এগুলো অবস্থা। এবং যেহেতু 900 জন ডেড বডির মধ্যে 835 জনের হিসাব সে দিতে পারে নাই, সো এখানেও একটা বড় একটা দিক আছে, যেহেতু এতগুলো মানুষ, হ্যাঁ এতগুলো মানুষের কোনো দাফনের ডকুমেন্ট নেই, সো এটা একটা বড় বিষয়, ভাইটাল বিষয়। এখন প্রশাসনিকভাবে তাকে দেখার জন্য আমি মনে করি যে তাকে একটু ছাড়মূলক দৃষ্টিভঙ্গি দিয়ে তাকে আমি মনে করি যে তার বিচারটা হওয়া উচিত, একটু ছাড় মন মানসিকতা। কারণ সে সমাজের অনেক বড় একটা সেক্টর নিয়ে কাজ করে, এটা মানবিক সেক্টর। আপনি একটা চিন্তা করেন, 10 জন ডোনেশনের সাথে কমিউনিকেশন করে 10 জন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আপনি গাজায় পাঠান, তো আপনার কী ধরনের ক্যাপাসিটি থাকার দরকার আছে? আপনাকে সে ধরনের ক্যাপাসিটি মানুষ হতে হবে, না মানুষ আপনাকে টাকা দিবে। হ্যাঁ তার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা এমনি আসছে, এত সহজ 1.5 কোটি টাকা অন্যের পকেটের পয়সা আপনি নিয়ে চলে আসবেন? এত সহজ না ভাই। সে কাজ করছে, সে আজকে বহুত দিন, তার গাড়ি যেগুলো সে কিনেছে সেগুলো তার পরিবহনের খাতে ব্যয় হইতে, মানে কমিউনিকেশনের কাজে ব্যয় হয়, আমরা দেখছি, চোখে দেখছি। তো মোটামুটি এগুলোই ভাই, সৎ স্বীকারোক্তি, আর বাইরে কোনো নির্ভেজাল কিছুই নেই। খারাপটাও বললাম, তিতা মিঠা দুইটাই বললাম। বিশ্বের কাছে পরিচিত করতে পারি। আমি সত্যি খুব আনন্দিত যে আমাদের ক্রীড়াঙ্গন বাংলাদেশ, আমরা এখানে তো খেলছি, কিন্তু আজকে ফুটবল, বিশেষ করে আমাদের ছেলেদের তো বটেই, মেয়েদেরও আজ দেশের বাইরে বিদেশে যেও তারা তাদের পারদর্শিতা দেখাতে পারছে। 2009 সরকার গঠন করার পর থেকে যখন আমরা এই প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম, ছেলেদের এবং মেয়েদের, বঙ্গমাতা গোল্ড কাপ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ, আজকে আমি দেখি আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার মানে পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।